বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ হারুন রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস ট্যাক্সেশন ইন বাংলাদেশ। আজকে আমরা দেখব বেতন খাতে আয় নির্ণয়ের প্রক্রিয়া। বিবিএ অনার্স বিবিএ পাস কোর্স দ্বিতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ তৃতীয় অধ্যায় আয়কর। ছবিতে কি দেখছি বা আমরা কি দেখতে পাচ্ছি, ছবিগুলো দেখে কিছু বুঝতে পারতেছি কি আসলে? তাহলে আমরা দেখি বলার চেষ্টা করি ছবিগুলো দেখে আমরা কি বুঝতে পারতেছি। দেখতেছি জাতীয় রাজস্ব বোর্ড এর অফিস। আরেকটা ছবি আছে আয়কর মেলা 2019-এর। এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা প্রতি বছর যে অর্থ উপার্জন করি বৈধভাবে, সেই বৈধ অর্থের উপর সরকারকে আয়কর দিতে হয়। আয়কর দিতে হয়। এখন আয়কর আমরা কিভাবে দিব তার প্রক্রিয়া সম্পর্কে আমরা জানতে পারবো একটু পরে। আজকের পাঠ শিরোনাম বেতন খাতে আয়, ধারা 21 সম্পর্কে আমি আলোচনা করব। প্রথমে আছে আমার আয় বর্ষ। যে বছরের আয়ের উপর কর ধার্য করা হয় তাকে আয় বর্ষ বলে। আমরা কি বুঝতে পারলাম? যে বছরের আয়ের উপর কর ধার্য করা হয় তাকে আয় বর্ষ বলে। বুঝতে পেরেছি? নেক্সট আমরা কর বর্ষ বুঝতে চেষ্টা করব। যে আর্থিক বছরে কোনো কর ধার্য করা হয়, যে আর্থিক বছরে কর ধার্য করা হয় তাকে কর নির্ধারণী বছর বলে অথবা কর বর্ষ বলে থাকে। এটি আয়কর বছর বা কর বর্ষ নামেও পরিচিত। কর ধার্য আয়, কর নির্ধারণের উদ্দেশ্যে যে সকল আয় করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হয় সেগুলোকে কর ধার্য বা কর উপযোগী আয় বলে। অকর ধার্য আয়, কর নির্ধারণের উদ্দেশ্যে যে সকল আয় করদাতার মোট আয়ের অন্তর্ভুক্ত হয় না সেগুলোকে অকর ধার্য আয় বলে। করদাতা যে ব্যক্তি 1984 সালের আয়কর অধ্যাদেশের আওতায় কর বা অন্য কোনো অর্থ প্রদানে বাধ্য থাকে তাকে করদাতা বলে। আমরা এই অধ্যায়ে কি শিখতে পারবো, কোন বিষয়গুলা শিখব, কোন টেকনিকগুলা, কোন কৌশলগুলা শিখতে পারবো? 1984 আয়কর অধ্যাদেশের 20 ধারা অনুসারে আয়ের খাত 7টি। 84 সালের আয়কর আইনের 20 ধারা অনুসারে আয়ের খাত 7টি এবং 24 ধারা মোতাবেক আয়ের খাত 10টি, অর্থাৎ ওই 7টি প্লাস অতিরিক্ত 3টি। তাহলে আমার আয়ের খাত মোট কয়টি? 10টি। যদি আমরা 24 ধারা মোতাবেক উত্তর দেই, আর যদি 1984 সালের আয়কর আইনের 20 ধারা মোতাবেক উত্তর দিতে চাই তাহলে আমরা বলবো আয়ের খাত বা আয়ের উৎস আমার কয়টি? 7টি। এই 10টা ভিতর থেকে আমরা আগে 7টি খাতের উৎসের নিয়মাবলী আমরা আগে শিখব। তার মধ্যে প্রথমটি আছে, 1 নাম্বার আছে বেতন খাতে আয় ধারা 21 নির্ণয় করতে পারবো। আমরা দেখি কিভাবে নির্ণয় করতে পারি, এই প্রক্রিয়াতেই আমরা চলে যাব। বেতন খাতে আয় সংক্রান্ত সমস্যা ও সমাধান। একটি সমস্যা বা উদাহরণ দিয়ে রাখছি আমি প্রথম ক্লাস, অর্থাৎ ক্লাস নাম্বার 1। এভাবে আমার ক্লাস নাম্বার নেক্সট আরো অনেকগুলো আসবে। আশা করি তোমরা ধৈর্যের সাথে আমার সাথে থাকবে। তোমরা এই আয়কর কিভাবে সরকারকে দিতে হয়, কিভাবে নির্ণয় করতে হয়, প্রতিটা খাতের উপর আমরা বিস্তারিত আস্তে 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 শিখতে পারবো। তবে তোমরা সবাই আমার সাথে থাকবে, এটা আমার আশা এবং বিশ্বাস। জনাব কাসেম এর
সালের 30 জুন তারিখে সমাপ্ত আয় বছরে বেতন খাতে নিম্নোক্ত আয় সমূহ ছিল। উনি মূল বেতন পাইতেন 60,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা পেতেন মূল বেতনের 60%, যাতায়াত ভাতা পেতেন মাসিক 3,000 টাকা, মহার্ঘ ভাতা বাবদ পেয়ে থাকতেন মূল বেতনের 20%, বোনাস পেতেন 2 মাসের মূল বেতনের সমান, চিকিৎসা ভাতা পেতেন মাসিক 8,000 টাকা। উক্ত বছরের জনাব কাসেমের মোট আয় নির্ণয় করতে বলা হয়ে গেছে। এই ডাকের থেকে, এই উদাহরণটি থেকে আমরা জনাব কাসেমের মোট বেতন খাতে আয়ের পরিমাণটা নির্ণয় করব। এখন এই আয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে আমার জানা থাকতে হবে, একটু আগে আমি শিখে আসছি, কর ধার্য আয় এবং অকর ধার্য আয়। একজন ব্যক্তি সে 7টি খাত থেকে অর্থ উপার্জন করবে। এই 7টা খাতের ভিতর থেকে যে সকল অর্থ উপার্জন করবে তার সবগুলা আয় হিসেবে গণ্য হবে, অর্থাৎ যোগ করলে আমরা মোট আয় হিসেবে পেয়ে যাব। কিন্তু কিছু কিছু উপার্জন বা আয় এই মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না। যে সকল আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে না সেগুলোকে আমরা বলে থাকি অকরধার্য আয়, আর যে সকল আয়গুলা মোট আয়ের অন্তর্ভুক্ত হবে সেগুলাকে আমরা বলে থাকি করধার্য আয়। একটু আগে আমরা শিখে আসছি। এখন যখন আমরা এই ডাকের থেকে অঙ্ক করতে যাব তখন আমাকে অবশ্যই জানতে হবে কোনগুলা করধার্য আয় এবং কোনগুলা অকরধার্য আয়। এটা যদি না জানতে পারি তাহলে একটা অকরধার্য আয়কেও আমরা মোট আয়ের অন্তর্ভুক্ত করে ফেলবো ভুলবশত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার অঙ্কটা সঠিক হবে না। তাহলে অঙ্কটাকে আমরা সঠিকভাবে করতে গেলে আমার প্রথমে জানতে হবে করধার্য আয় কোনগুলা, অকরধার্য আয় কোনগুলা। আরো দুটি বিষয় এখানে জড়িত, একটা হলো কর বর্ষ, আরেকটি বিষয় হলো আয় বর্ষ। কর বর্ষ হলো পরে, আয় বর্ষ হলো আগে। একজন ব্যক্তি তাকে আগে উপার্জন করতে হবে, উপার্জিত অর্থের উপর পরবর্তী বছর সে কর দিবে। এই জন্য আয় বর্ষ আগে, কর বর্ষ পরে। আর দুটি বিষয় আমরা একটু আগে শিখলাম, করধার্য আয়, অকরধার্য আয়। খুব সুন্দর। আমরা যদি এই 4টি বিষয় আমাদের মাথায় রাখতে পারি তাহলে আমরা এই বেতন খাতে আয় নির্ণয়ের প্রক্রিয়াতে আমাদের আর কোনো সমস্যা হবে না। একটা হলো করধার্য আয়, আরেকটা অকরধার্য আয়, আরেকটা হলো তোমার কর বর্ষ, আরেকটা হলো আয় বর্ষ। এই 4টে বিষয় আমরা ভালোভাবে শিখলাম। এখন আমরা একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব। বেতন খাতে আয় নির্ণয়ের প্রক্রিয়া আমি দেখিয়েছি। বেতন, মূল বেতন আমার প্রথমে হবে কি, বেতন খাতে আয় নির্ণয়ের উপাদানগুলোর মধ্যে প্রথমটা হবে মূল বেতন। আমরা ওইটাকে বলা ছিল মূল বেতন 60,000 টাকা করে, মাসিক 60,000 টাকা। তাহলে আমরা অঙ্কটা করব অলওয়েজ 1 বছর। ওই যে উপরে দেখা আছে আয় বর্ষ 17, 18, কর বর্ষ 18, 19। তাহলে আমরা আগে উপার্জন করতেছি, পরে কর দিচ্ছি। তাহলে আয় বর্ষের মধ্যে যখন আমরা অঙ্ক করতে যাবো, আয় নির্ণয় করতে যাব, বেতন খাতে আয়ের প্রথম উপাদান হবে মূল বেতন। একজন ব্যক্তি যখন চাকরি করে তখন তার প্রথম বেসিক স্যালারিটা আসে। এই মূল বেতন মাসিক 60,000 টাকা হলে 12 মাসে 7,20,000 টাকা। তারপরে সে বাড়ি ভাতা পেয়ে থাকছে। বাড়ি ভাড়া মাসিক বলা ছিল না, বলা ছিল বাড়ি ভাড়া মূল বেতনের 60%। তাহলে আমরা বাড়ি ভাড়া ভাতা লিখে কলম দিছি, মাসে বাড়ি ভাড়া ভাতা লিখে 7,20,000 টাকা, অর্থাৎ মূল বেতনের 60% কাটছি। কাটলে আমার আসছে 4,32,000 টাকা। এই 4,32,000 টাকার ভিতরে আয়কর আইনে বলা আছে অকরধার্য আছে। কতটুকু অকরধার্য আছে? মাসিক 25,000 টাকা হিসাবে বার্ষিক 3 লক্ষ টাকা, বা মূল বেতনের 7,20,000 টাকার 50%, 3,60,000 টাকার মধ্যে দুটির মধ্যে দুটি অ্যামাউন্ট আসলো। একটা হলো বার্ষিক 3 লক্ষ টাকা, আর একটা হলো 50% কাটলে 3,60,000 টাকা। এই দুটোর মধ্যে ছোট কোনটি? 3 লাখ টাকা। এই 3 লক্ষ টাকা পর্যন্ত এই ব্যক্তিকে কর দিতে হবে না। অর্থাৎ বাড়ি ভাড়া ভাতা সে পেয়েছে কত? 4,32,000, তার মধ্যে থেকে 3 লাখ টাকা বাদ যাবে অকরধার্য হিসেবে। তাহলে থাকলো তার 1,32,000 টাকা। এই 1,32,000 টাকা তার আয় হিসেবে অন্তর্ভুক্ত হয়ে গেল। নেক্সট উপাদানটি আছে যাতায়াত ভাতা। যাতায়াত ভাতার কথা বলা আছে মাসিক 3,000 টাকা। তাহলে আমরা অঙ্ক 12 মাসের করতেছি, এই জন্য 12 দিয়ে গুণ করেছি, মানে 3,000 গুণন 12, 3 12 36,000 টাকা। এখানেও আছে বিধানে, আয়কর আইনে, যে অকরধার্য হবে সর্বোচ্চ 30,000 টাকা বছরে। এই 30,000 টাকা আমরা বাদ দিলাম, তাহলে আমার আয় থাকলো কত? 6,000 টাকা, যা মূল বেতনের মূল আয়ের অন্তর্ভুক্ত হয়ে গেল 6,000 টাকা।
এরপর আছে মহার্ঘ ভাতা। এই মহার্ঘ ভাতা মূল বেতনের 20%, তাহলে 7,20,000 টাকা গুণন 20%, কাটলাম 1,44,000 টাকা। এরপর আছে বোনাস, মাসিক মূল বেতনের 2 মাসের সমান বলা ছিল বোনাস। ঈদ আমাদের দুটি ঈদ বোনাস পায় দুটি, এই দুটি মূল বেতনের সমপরিমাণ টাকা। তাহলে মূল বেতন ছিল মাসিক 60,000 টাকা, তাহলে 2 দিয়ে গুণ করলে 2 মাসের 1,20,000 টাকা। এরপর চিকিৎসা ভাতা মাসিক পায় 8,000 টাকা, তাহলে বছরে পাবে 96,000 টাকা। এখন আবার এই উপাদানের ভিতরে অপরিহার্য আছে বার্ষিক 1,20,000 টাকা বা মূল বেতনের 10% কাটলে হয় 72,000 টাকা। এই দুটির মধ্যে আবার ছোট কোনটি? 72,000 টাকা। 1,20,000 আর 72,000 দুটির মধ্যে ছোট কোনটি? 72,000 টাকা। এই 72,000 টাকা 96,000 টাকা থেকে আমার বাদ দিতে হবে, থাকলো 24,000 টাকা। এই 24,000 টাকা আমার মোট আয়ের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন টোটাল আয়ের পরিমাণ দাঁড়ালো আমার যোগ করলে 11,46,000 টাকা। এটাকেই বলা হয় বেতন খাতে মোট আয়। আমাকে বলা হয়েছিল বেতন খাতে মোট আয়ের পরিমাণটাই নির্ণয় করতে। নিশ্চয়ই আমরা বেতন খাতে আয়ের মোট আয় বা আয় নির্ণয়ের প্রক্রিয়াটা শিখে গেলাম। আর একটু আগের পেজের কর ধার্য আয়, অকর ধার্য আয়, আয় বর্ষ, কর বর্ষ 4টি বিষয় একটু মাথায় রাখলে আমার পক্ষে এই বেতন খাতে আয় নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা বেতন খাতে আয় সুন্দর করে নির্ণয় করে ফেললাম। এবার আছে একক কাজ। কোন ব্যক্তি একা যে কাজটি সম্পাদন করে তাকে একক কাজ বলে। এবার আমি তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকে দিলাম বেতন খাতে উপাদানগুলো বর্ণনা করবা, সুন্দর করে শিখে ফেলবা। জোড়াই কাজ, দুইজন ব্যক্তি যে কাজটি সম্পাদন করে তাকে আমরা সাধারণত বলে থাকি জোড়াই কাজ। এবার তোমরা বেতন কাকে বলে দুইজনে মিলে একত্রে বসে সুন্দর করে আয়কর আইন 1984 সালের আইন মোতাবেক তোমরা বেতন কাকে বলে সুন্দর করে শিখে ফেলবা। এবার দলীয় কাজ, অনেকগুলো ব্যক্তি একত্রিত হয়ে যে কাজ সম্পাদন করে তাকে দলীয় কাজ বলে। দলীয় কাজের মধ্যে তোমাদেরকে আজকে দিয়েছি আমি বেতন খাতে আয় হতে উৎসে করকর্তন বলতে কি বোঝো, গ্র্যাচুইটি কি, বেতন খাতে আয় নিরূপণকালে কর রেয়াত বলতে কি বোঝো। এই 3টি প্রশ্ন তোমরা সকলে মিলে বসে একত্রিত ভাবে খুব সুন্দর করে আলোচনা করে শিখে ফেলবা। এবার তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে দিলাম। কোন কাজটি বাড়ির কাজ থাকবে? যেসব ভাতাদি বা উপাদান সমূহ বেতন খাতে আয় হিসেবে যুক্ত হয় না সেগুলো উল্লেখ করবা। আমি তোমাদেরকে একটু আগে পড়ে আসছি কোনগুলা তোমার বেতন খাতে কর ধার্য আয়, কোনগুলা বেতন খাতে অকর ধার্য আয়। এই অকর ধার্য উপাদানগুলি তোমাকে লিখতে বলছে, সেগুলোই তোমাকে উল্লেখ করতে বলছে। এবার তোমাদেরকে মূল্যায়ন করবো। আমি যে অঙ্কটি তোমাদেরকে একটু আগে ক্লাস 1 দিয়ে করাইয়া দিয়েছি, এখন ক্লাস 1 এর অনুরূপ একটি অঙ্ক তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি। জনাব হাসেম এর একটা তথ্য আয় তার 2019 সালের 30শে জুন তারিখ সমাপ্ত বছরের যে আয় বছর আছে সেই আয় বছরে সে এই নিম্নোক্ত আয়গুলো উপার্জন করেছে। এই উপার্জিত আয়গুলা থেকে তুমি সুন্দর করে আমি যেভাবে করিয়ে দিলাম সেই অঙ্কটা তোমরা বাসায় আগে করবা, করার পরে এই অঙ্ক থেকে উক্ত বছরের জনাব কাসেমের মোট আয় নির্ণয় করে নিয়ে আসবা। এবং আমাকে ফেসবুকে আমার পেজ আছে অথবা মেসেঞ্জার আছে, তোমরা অঙ্কটা করে ছবি তুলে আমার মেসেঞ্জার অথবা ফেসবুক পেজে আপলোড করে দিবা। আমি সেখান থেকে দেখব বাড়ির কাজটি তোমরা কেমন পারলে, কে কতটুকু ভুল করলে, কতটুকু শুদ্ধ করলে। আমি তোমাদেরকে এভাবেই মূল্যায়ন করে যাবো প্রতি ক্লাসের অঙ্ক। আমি একটা করে অঙ্ক করিয়ে দিব, অনুরূপ একটা অঙ্ক তোমাদেরকে আবার বাড়ির কাজ দিয়ে দিব। বুঝতে পারছো নিশ্চয়ই? এবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।